পুলিশ ফাইল। পুলিশ ফাইলসের আজকের পর্বে আমরা দেখব গুজরাটের বরোদায় থাকা এক দম্পতির ভয়ানক কাহিনী। দীপক ত্রিপাঠী ও নন্দিতা ত্রিপাঠী থাকতেন বরোদায়। নন্দিতা ত্রিপাঠী জীবন বীমা সংস্থায় চাকরি করতেন। সচ্ছল পরিবার, কষ্ট শুধু একটাই, তারা নিঃসন্তান ছিলেন। কিছুদিন পর তারা ঠিক করেন দত্তক নেবেন। একটি 2 মাসের ফুটফুটে কন্যা শিশুকে তারা দত্তক নেন। খুবই সুখে ছিলেন তারা। মেয়েটির যখন 15 বছর বয়স হয়, সেদিন হঠাৎ উধাও হয়ে যায় দীপক ও নন্দিতা। কেন, কি হয়েছিল জানতে দেখুন পুলিশ ফাইলসের আজকের পর্ব। ঘরের বাইরের দড়িতে ছেলেদের জিন্স, টি শার্ট মেলা আছে দেখে আমার প্রথম সন্দেহ হয়। তারপর জানলা দিয়ে বাড়ির ভেতর যেটুকু দেখলাম তাতে মনে হলো জাহ্নবীর সাথে বাড়ির ভেতর একটা ছেলেও আছে। মেয়েটার বাবা মা হয়তো কোনো আত্মীয়ের বাড়ি গেছে আর ও এই সুযোগে ওর বয়ফ্রেন্ডকে বাড়িতে নিয়ে এসেছে। না না, তুমি ভুলে যাচ্ছ, মেয়েটা যখন ভাড়া চাইতে এসেছিল তখনও কি বলল যে ওর বাবা মা অসুস্থ, তাই ও ভাড়া কালেক্ট করতে এসেছে। এখন অসুস্থ শরীর নিয়ে আত্মীয় স্বজনের বাড়ি কি যাবে? আর ওর বয়ফ্রেন্ডকে যদি এই সুযোগে নিয়েও আসে, সে ওর জামা প্যান্ট বাইরে কেচে মেলতে যাবেই বা কেন? তাহলে কি ছেলেটা রেগুলার থাকছে ওই বাড়িতে? দেখো, আমরা ভাড়াটে, ল্যান্ডলর্ডরা কি করছে তাতে আমাদের মাথা গলানোর দরকার আছে কি? 12টা বছর ধরে আমরা এই বাড়িতে ভাড়া আছি। এখন শুধু বাড়িওয়ালা ভাড়াটের ব্যাপার বলে উড়িয়ে দিলে হবে? তাহলে তুমি তো ওর বাড়ি পর্যন্ত গেলে, তো ওই মেয়েটাকেই তো জিজ্ঞাসা করতে পারতে ওর বাবা মা কোথায়। আমার না ঠিক ভালো লাগছে না ব্যাপারটা। একে তো দীপকদার বৌদির ফোন সুইচ অফ, তারপরে আজ ওদের বাড়িতে গিয়ে যা দেখলাম, না। তুমি এক কাজ করো, কাজকর্ম ছেড়ে দিয়ে এখন ওদের পিছনে জাসুসি শুরু করো। হ্যাঁ, তাই করব।
জাহ্নবী, আমরা কিন্তু জানি তুই কোথায় লুকিয়ে আছিস। জাহ্নবী, আমরা কিন্তু আসছি, তোকে ঠিক খুঁজে বার করে নেব। আসছি আমরা। আমি দেখেছি তুই কোথায় আছিস। না আমি বুড়ি হব না, আমি বুড়ি হব না। ও বুড়ি হবে না? তুই বুড়ি না হলে ওই গলির পাগলা বুড়োটার সাথে তোর বিয়ে দেবো কি করে? না আমি বুড়ি হব না। ঠিক আছে, ঠিক আছে, তোকে আর কাঁদতে হবে না, তোকে বুড়িও হতে হবে না। তোকে আমরা একটা লাস্ট চান্স দিচ্ছি, তুই গিয়ে লুকো। কিন্তু তুই যদি আমাদের আর ধাপ্পা দিতে না পারিস, আর আমরা যদি তোকে খুঁজে পেয়ে যাই, তাহলে কিন্তু আর কোনো চান্স নেই, তোকে কিন্তু বুড়ি হতে হবে, ঠিক আছে? তাহলে তুই লুকো, আমরা গোনা শুরু করছি, কেমন? 1 2 3 4 5 রাহুল, রাহুল, রাহুল! কি হয়েছে? আমি আমি ওদেরকে দেখেছি, কাদেরকে? বাবা মাকে। হ্যাঁ, দূর, ওটা তোমার স্বপ্ন ছিল। স্বপ্ন না, সত্যি দেখেছি। ও, ওটা তোমার দুঃস্বপ্ন ছিল জাহ্নবী। না না, আমি সত্যি গিয়েছিলাম ড্রয়িং রুমে জল খেতে, আমি পরিষ্কার দেখেছি ওদেরকে। দেখো জাহ্নবী, তুমি খুব ভালো করে জানো কিন্তু ওরা আর ফিরে আসবে না। তাহলে যাও, তুমি গিয়ে দেখো ড্রয়িং রুমে। ও, ওরা ওরা ওখানে ছিল, তাই না? না। তাহলে তাহলে তুমি দরজা লাগালে কার ভয়ে? কিছু না, শুয়ে পড়ো জাহ্নবী, শো। এই শেখর, শেখর! কি এগুলো? মদের বোতল? না না দাদা, আমি কি সেই ব্যবসা করি? তাহলে কি? এইগুলো হচ্ছে অ্যাসিড। কি
কি অ্যাসিড? খুব ডেঞ্জারাস জিনিস, সালফিউরিক অ্যাসিড আর হাইড্রোজেন পারঅক্সাইড মিক্স। কোন কাজে লাগে এগুলো? দেখো দাদা, আমি তো দোকানদার, খরিদ্দারকে মাল বেচি, এবারে তারা সেই মালটা নিয়ে কী করবে সেটা তো তার ব্যাপার না। আচ্ছা আসি, হ্যাঁ দাদা। ঠিক আছে। তুমি ইউটিউবে কি দেখছো? আরে সালফিউরিক অ্যাসিড আর হাইড্রোজেন পারঅক্সাইডের সংমিশ্রণ কিভাবে একটা চিকেনের লেগ পিসকে নিশ্চিহ্ন করে দিল। তুমি দেখো, লেগ পিসটার আর কোনো অস্তিত্ব নেই। তুমি আবার হঠাৎ কেমিস্ট্রি নিয়ে পড়লে কেন? জানো, আজ দীপক দাদের বাড়ি থেকে 21-22 বছরের একটা ছেলেকে বেরোতে দেখলাম। ছেলেটা শেখরের কাছ থেকে অ্যাসিড কিনে নিয়ে চলে গেল। অ্যাসিড? হ্যাঁ। কেন? কি করে বলি বলো তো? তুমি জাহ্নবীকে বরঞ্চ একটা ফোন করো, ওকেই জিজ্ঞাসা করো না ব্যাপারটা কি। ওকে ফোন করলে তো ফোন ধরতেই চায় না, পাওয়াই যায় না ওকে ফোনে। দীপকদাকে ফোনে পাওয়া যাচ্ছে না? ওদের ফোন এখনো সুইচ অফ। দীপকদা ফোন, তাহলে বাজারে না ওদের এক আত্মীয় থাকে। হ্যাঁ, ব্রিজেশ প্যাটেল। হ্যাঁ, তুমি বরঞ্চ ওনার সাথে একবার কথা বলো। যাচ্ছি, তুই রেডি হ জাহ্নবী। আমি খপাত করে তোকে বাজ পাখির মতন ছো মেরে তুলে নিয়ে আসবো। জাহ্নবী রেডি হ, বাজ পাখি আসছে। না বাবা, তুমি আসবে না। আমি আসছি। বাবা তুমি কিন্তু আসলে আমি তোমাকে ভিজিয়ে দেব। ঠিক হবে, ঠিক হবে, বাবাকেই ভেজা তুই। বাজ পাখিকে ভিজিয়ে দিবি? দেখি তোর কত ক্ষমতা। এই এই কি দেখছিলেন? আমার স্নান করা দেখছিলেন? হুম, তাহলে দরজা খুলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেটা কি? রাহুল, পুরনো স্মৃতিগুলো না আমার চোখের সামনে ঘটতে থাকে, আমি পরিষ্কার দেখতে পাই ওদেরকে।
মনে হয় যেন হাত বাড়ালেই ছুতে পারবো। শোনা, বলছি তোমার বর্তমান, তোমার ভবিষ্যৎ সব তো তোমার সামনে দাঁড়িয়ে আছে। একে ছুঁয়ে দেখো, দেখবে অনেক বেশি মজা পাবে অতীতকে ছোঁয়ার থেকে। এই শোনা, ছাড়ো না রাহুল, বাথরুমের মধ্যে মানুষের রোম্যান্সটা আসে কি করে? আরে বাবা, বাথরুমের মধ্যেই তো রোম্যান্সটা ভালো হয়। ওই যে শাওয়ারটা দেখতে পাচ্ছ, শাওয়ারের নিচেই তো ভালো করে রোম্যান্সটা হবে। এই এই একদম না, আমার স্নান হয়ে গেছে, তুমি ছেড়ে দাও। আচ্ছা, আচ্ছা। ছেড়ে দাও, ছেড়ে দাও। এই কোথায় যাচ্ছ? দাঁড়াও না, ছাড়ো না রাহুল, তুমি একা স্নান করেছো, ছাড়ো, আমার সঙ্গে একবার করো। ছাড়ো, ছাড়ো রাহুল, প্লিজ প্লিজ। প্লিজ, একদম নয়, এই জাহ্নবী, জাহ্নবী। এই একদম না, একদম না রাহুল, রাহুল একদম না, একদম না, বদমাইশ হচ্ছে কিন্তু রাহুল খুব। হ্যাঁ ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। কি? ছাড়, হ্যাঁ? এই, হ্যাঁ? ছাড়, ছাড়। এই জাহ্নবী, লাগেনি তো? জাহ্নবী, লেগেছে নাকি? ওটা ওটা কার বাচ্চা? এগুলো সব আমার বাচ্চা। আমি পড়ে গেছিলাম, অ্যাসিডের সবটা গলে পুরো মেঝেতে ছড়িয়ে পড়েছে, সেগুলো সব আমার পায়ে লেগে গেছিল। তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি সব পুছে দিচ্ছি। দাঁড়াও, আমি এক্ষুনি পুছে দিচ্ছি। চোর পড়েছে রান্নাঘরে, চোর পড়েছে রান্নাঘরে। কেন কেন আমি চুপ করব? তুই কি তোর চুরির ভাগ আমায় দিবি? এই না, একটু দে। বাহ, দারুণ 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 ব্যাপার, দারুণ। এই আমি কিন্তু কোনো চুরি টুরি করিনি। হ্যাঁ, এই বদমাস, হ্যাঁ, রান্না করে এসে দুধ পাউডার চুরি করে খাওয়াচ্ছে। আর তুমি যে চুরি ভাগ দিলে, হ্যাঁ, আমি কোনো চুরি টুরি ভাগ টাগ নিইনি। আমি তো রান্না করে এসে। তুমি যে চুরির ভাগ নিয়েছো তার প্রমাণ গোপে লেগে আছে। হ্যাঁ, কি বলছো? এই যে ঘুমে লেগে আছে? আরে দূর, আমি আজকেই ঘুমটা কেটে ফেলবো। আরে এই যে বদমাইশ, কি হচ্ছে এটা? দাও দাও। বাবা আজ তোমার হচ্ছে। আরে উনি বাবারে চুরি কামালো। আদি বাবা, আজকে তুমি শেষ করে ওকে ফেলবো, মারছিস কেন? তুমি শেষ করে ফেলবো। আমাকে তুমি মারিস কেন না, মিথ্যা বললে? আমাকে মারিস না। আরে আমি তো ধরা পড়েই গেছি। উনি বাবারি, ও বাবা, উনি বাবারি। তো শেষ করে দেবো। না না, আমাকে মারিস না, মারিস না। উনি বাবা, তোমাকে আমি শেষ করে আরে দেবো। ছাড় আমাকে। তুমি উনি কেন বাবাকে তো মিথ্যা মেরে বললে? দিলি তো। উনি বাপরে বাপ, তো কেন করছো? এই যে পোকা চটকাল আমায় ছাড়ো, আমায় ছাড়ো, আমি যে মাকে শেষ করে ফেলবো। এই তো পোকা চটকাল ছাড়ো আমায়, তুই আমাকে শেষ করে ফেলবি? হ্যাঁ, পোকা চটকাল শেষ ছাড়ো করে আমায়। ফেলবি? আচ্ছা, আমি তো তোর সামনে দাঁড়িয়ে আছি, এবার তুই আমাকে যা পারিস কর। হচ্ছে না, হচ্ছে না। উলি বাবা, এই যে তুমি আমায় একদম চুপ খাবে না, কেন খাবো না? কেন খাবো না? তুমি একদম খাবে না। আবার খাবো। তুমি আমায় একদম খাবে না। পোকা চটকাল ছাড়ো আমায়, ছাড়ো আমাকে, ছাড়ো। আচ্ছা, অনেক হয়েছে, অনেক রাগ দেখিয়েছো, এবার একটু শান্ত হও। হ্যাঁ, আমি কিন্তু তোমার জন্য একটা দারুণ জিনিস এনেছি আজকে। কি? কি সঙ্গে সঙ্গে রাগ গায়েব? দুষ্টু। এই যে থ্যাংক ইউ। বসো। বসেই তো আছি। তা হঠাৎ কি মনে করে? এদিকে একটা কাজে এসেছিলাম, দেখলাম তোমার ঘরের দরজাটা খোলা, ঢুকে পড়লাম। খুব ভালো করেছো। আজকে রোববারের বাজার, জমি আড্ডা মারা যাবে। হ্যাঁ, এটা কি? এ মাসের ভাড়াটা রাখো। আরে বাবা, ভাড়া দেওয়ার জন্য তোমার ঘুম হচ্ছে না বুঝি?
সবে তো মাস শেষ হলো। আরে ভাড়া দেওয়াটা একটা বাহানা বৌদি, আসল কথা হলো তোমার হাতের 1 কাপ চা। চা খাওয়ার জন্য তুমি যখন তখন আসতে পারো, কোনো বাহানার দরকার নেই, বুঝলে? যখন তখন? তুমি আর তোমার কর্তা চাকরি বাকরি নিয়ে সারা বছর যেরকম ব্যস্ত থাকো, তোমাদেরকে এই ছুটির দিন ছাড়া পাওয়া। জানো প্রকাশ, একটা সময় না জীবনটাকে পুরো যন্ত্রের মতন মনে হতো। নিজেকে একটা টাকা রোজগার করার মেশিন মনে করতাম। জাহ্নবী আমাদের জীবনে আসার পর থেকে জীবনটা পুরো পাল্টে গেছে। জাহ্নবীকে নিয়ে আমরা এত সুখে আছি না, তোমাকে বলে বোঝাতে পারবো না। সত্যি সেই 2 মাসের ছোট্ট জাহ্নবীকে দত্তক নিয়েছিলে, আর আজ দেখতে দেখতে জাহ্নবী কত বড় হয়ে গেছে। দত্তক কথাটা বলো না প্রকাশ, ও আমাদের দত্তক সন্তান এটা ভুলে যেতে চাই। ও আমাদের সন্তান, আমাদের নিজেদের সন্তান। জাহ্নবীকে নিয়ে অনেক অনেক স্বপ্ন ছিল দীপক ও নন্দিতার। তারা চেয়েছিল জাহ্নবী বড় হয়ে ডাক্তার হবে, কিন্তু তাদের জন্য যে ভবিষ্যতে এক ভয়ানক পরিণতি অপেক্ষা করছে তারা কল্পনাও করতে পারেনি। এবং সেটা হলো জাহ্নবীর বয়স যখন 15 এবং সে পড়ে ক্লাস 9-এ। তুমি কে? আমি মাদা লাডলা। মানে? মানে তুমি হলে পাপা কিপারি আর আমি মাদা লাডলা। এখানে কি করছো? এই তো কলেজ থেকে বাড়ি ফিরছি। তা কলেজ থেকে বাড়ি যাচ্ছ তো বাড়ি যাও, এখানে দাঁড়িয়েছো কেন? বলছি এই বাইকটা কার গো? বেশ সুন্দর দেখতে তো। ওর বয়ফ্রেন্ডের। ও তাই নাকি? কিরে ভাই, কি হয়েছে? এই তুমি চেনো ওকে? হ্যাঁ, আমার কলেজের ফ্রেন্ড। কেন? ওকে এখান থেকে যেতে বলো, তখন থেকে গায়ে পড়ে কথা বলছে। ও এই যা এখান থেকে। তোকে কে বলতে বলেছিল ওটা আমার বয়ফ্রেন্ডের বাইক? কে বলতে বলেছিল? হ্যাঁ, আরে কে ছাড়ো বলতে ছাড়ো, বলেছিল? সরি ভাই, সরি, মরে যাবে তো কে বলতে আমার বলেছিল? একমাত্র। সরি ভাই, সরি। শোনা, কোথাও লাগেনি তো শোনা? তোমার তোমার আগে বলতে কি হয়েছিল? হ্যাঁ, আরে আমি কি ওর করলাম? বাইক? হ্যাঁ, আগে বলতে। আরে আমি সুযোগ পাইনি তো, মারছো কেন? লাগছে, পেয়েছিলে কিন্তু লাগছে, বলনি। লাগছে। কিরে, আজ তুই রান্না করছিস? আন্টি কোথায়? মার বাবা সিনেমা দেখতে গেছে। বেচারি, এখন পুরো সংসারের দায়িত্ব তোর কাঁধে। আমি তো চাই মা বাবা এক সপ্তাহের জন্য সমস্ত সংসারের দায়িত্ব আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে তীর্থ ভ্রমণ করতে চলে যাক। এই কেন কেন তোর ভাল লাগে এই সমস্ত সংসারের কাজকর্ম করা? ধর, এসব করতে আমার ভালো লাগে না। তাহলে এই তোর বয়ফ্রেন্ড আসছে।
আরো দেরি করে এসো। শোটা শেষ হয়ে যাক তারপরে এসো। আরে বাবা কি করব, বেরোনোর সময় দেখি বাইকের চাকাটা লিক হয়ে গেছে। থাক থাক, আর সাফাই গাইতে হবে না, চলো। শোন না, উনুনে তরকারিটা বসানো আছে, একটু দেখিস, হ্যাঁ? হয়ে গেলে নামিয়ে দিয়ে চলে যাস। জল জল জলে পুরো ছাই হয়, জল। মানেটা কি? আমার পাশে পাশে যাচ্ছ কেন? তোমার গায়ের পারফিউমের গন্ধটা না আমার দারুণ লাগে, বিশ্বাস করো। এই না, বাড়ি গিয়ে বসে বসে পারফিউমের গন্ধ শুকো কেমন? তাহলে তো তোমাকে আমার বাড়ি নিয়ে যেতে হয়। তোমার গা থেকেই পারফিউমের গন্ধটা বেশি ভালো লাগে আমার। মানেটা কি? আমি তোমার বাড়ি গিয়ে বসে থাকবো আর তুমি আমার গায়ে পারফিউম মেরে মেরে গন্ধ শুকবে? গেট লস্ট। এই শোনো শোনো, আরেকটা উপায় আছে। তুমি যদি আমাকে তোমায় রোজ স্কুল থেকে বাড়িতে পৌঁছে দেওয়ার আর বাড়ি থেকে স্কুলে পৌঁছে দেওয়ার দায়িত্বটা দাও। বাবা মার কাছে গোপন রেখে জাহ্নবী এবং রাহুলের প্রেম গভীর থেকে গভীরতর হতে চলে, কিন্তু তারা বাবা মার কাছ থেকে লুকিয়ে রাখতে পারেনি। খুব শিগগির সত্যিটা সামনে চলে আসে। আরে জান, প্রেমে পড়ার পর থেকে তো আমাকে ভুলেই গেছিস। তা আজ হঠাৎ কি মনে করে? বলছি তোর বাবা মা বেড়াতে গেছে শুনলাম। কবে ফিরবে রে? এখনো 5 দিন বাকি। বলছি শোন না, কিছু যদি মনে না করিস, রাহুল আমার সাথে আছে, তোর ঘরে আমরা একটু সময় কাটাতে পারি? পাগল আছিস? পাড়া জানাজানি হলে না পুরো কেলো হয়ে যাবে। না না ভাই, তুই অন্য কোথাও দেখ। আরে তুই এটা রাখ, এটা রাখ। শোন শোন, রাহুল কোথায়? রাস্তায়। চটপট ওকে নিয়ে ভেতরে যা। আর শোন, বেশি সময় নিবি না কিন্তু। হ্যালো, হ্যাঁ চলে এসো।
শালা জানোয়ার, একটা বাচ্চা মেয়ের সঙ্গে নোংরামি করতে লজ্জা লাগে না? জানিস তোকে আমি পুলিশে দিতে পারি, তোকে আমি এমন কেস দেবো তোর ফিউচার আমি পুরো স্পয়েল করে দেবো। যদি নিজে বাঁচতে চাস আমার মেয়ের থেকে দূরে থাক, যদি কোনোদিন আমার মেয়ের আশেপাশে তোকে দেখি তোকে আমি শেষ করে দেবো। বাবা চুপ, একদম চুপ, চলো। জাহ্নবীকে তার বাবা মা অনেক বোঝায় এবং রাহুলের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়, কিন্তু জাহ্নবী আর রাহুল তাদের প্রেমের এই বাধা মেনে নিতে পারে না, তারা সহ্য করতে পারে না এবং তারপর তারা বার করে এক ভয়ঙ্কর প্ল্যান। তোমাকে ছাড়া আমি বাঁচবো না রাহুল, তুমি প্লিজ কিছু একটা করো। জাহ্নবী, তুমি কি চাও যে আমরা একসাথে থাকি? এর বাইরে আমি আর কিছু চাই না। আমাদের মাঝে যাতে কোনো বাধা না থাকে। কেন অযথা এসব কথাগুলো বলছো বলো তো? তাহলে আমাদের সামনে একটাই রাস্তা রয়েছে। তুই খেয়েছিস? আমার তো রান্নাঘরে আছে। আচ্ছা। জাহ্নবী, আমরা ঘুমোতে যাচ্ছি। হ্যাঁ। হ্যাঁ, ওরা ঘুমের ওষুধ মেশানো দুধ খেয়ে নিয়েছে, নিজেদের রুমে চলে গেছে। আমি দরজা খুলছি, তুমি এসো। জাহ্নবী, কে আছো? দরজা খোলো। জাহ্নবী, জাহ্নবী, দরজা খোল। জাহ্নবী, তুমি জাহ্নবীর বয়ফ্রেন্ড না? তুমি এখানে কি করছো? জাহ্নবী কোথায়? দীপক বৌদি কোথায়? এত তীব্র পারফিউমের গন্ধ, কি ব্যাপার? চলো তো, চলো, এসো এসো। জাহ্নবী, কি হয়েছে মা? তোর তোর শরীর ঠিক আছে তো? জাহ্নবী, তুমি প্রেগন্যান্ট? তোমার বাবা মা কোথায়? চুপ করে থেকো না জাহ্নবী, তোমার বাবা মা কোথায়? জাহ্নবী বল মা, তোর বাবা মা কোথায়? জাহ্নবীর বাবা মা কোথায়? ওনারা বেড়াতে গেছে। তুমি মিথ্যে কথা বলছো। জাহ্নবী কয়েকদিন আগে আমার বাড়িতে এসেছিল, তখন ওকে জিজ্ঞেস করাতে ও বলেছিল ওর বাবা মা অসুস্থ, তাই ও ভাড়া কালেক্ট করতে এসেছে। ঘরে এত তীব্র পারফিউমের গন্ধ কেন? রাহুল, তোমার বডি ল্যাঙ্গুয়েজ বলছে তুমি ভেঙে পড়েছো। মিথ্যে দিয়ে তুমি সত্যিটাকে আড়াল করতে পারবে না রাহুল। বলো সত্যি কথা না।
বলছি ওরা সবাই ঘুমিয়ে পড়েছে? আশা করি এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। ঠিক আছে, চলো। জাহ্নবী ও রাহুলকে গ্রেপ্তার করে পুলিশ। জেরার মুখে তারা স্বীকার করে সমস্ত কিছু। ভাবতে অবাক লাগে ৭২ দিন তারা দুজনে দুটি মৃতদেহর সঙ্গে একই ঘরে ছিল। জাহ্নবীকে সংশোধনের জন্য পাঠানো হয় একটি হোমে এবং রাহুলের যাবজ্জীবন কারাদণ্ড হয়।